দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। একটা আওয়াজ আসে ধাপ করে। তো আমি ওই আওয়াজের পর হয়তো নিচে এরকম বসে পড়ি। পরে দেখি যে ভবনের একেবারে ছিদ্র ঢুকে গেছে। হয়তো স্নাইপারের বা কোনো একটা এখনো আছে সরদ্দি কলেজে সেই দেওয়ালে। তো একজনে বলতেছে ভাই ওখানে ওরকম একজন লাশ পড়ে আছে। দেখ তোরে কিন্তু আমরা একেবারে ক্যামেরা ট্যামেরা সব চিনে রাখছি। তুই তো জানিস বর্তমান কি যুগ। তোর এই ছবি দিয়ে তোর পরিবার, তোর মা বাবা ভাই বোন সবাই তোর খোঁজ খবর কিন্তু আমরা খুঁজে বের করবো। আমাদের ক্যাম্পাসে ৪ জন শহীদ হয়েছে। আমাদের ক্যাম্পাসের কোনো একটা আপনি দেখবেন না যে স্মৃতি স্তম্ভ বা কিছু নেই। হয়তো এখন হয়তো চেষ্টা করতেছে ছাত্রদল এবং বিভিন্ন সংগঠন। তারিখের আগে মানুষ কথা বলতে পারতো না। এই যে কথা বলাটা এটি তো অনেক কিছু। মানুষ যখন কথা বলতে পারে তখন তো মানুষের কাছে অনেক অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে বর্তমান সরকার জুলাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইতিহাসের কিছুদিন শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, সেগুলো লেখা থাকে মানুষের হৃদয়ে ও আত্মত্যাগে। তেমনই একটি অধ্যায় ২৪শে জুলাই। জুলাই নিয়ে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। মেনুলার সৌজন্যে স্মৃতিতে জুলাই অনুষ্ঠানে আজকের অতিথি কবি নজরুল সরকারি কলেজের আহ্বায়ক সদস্য রাকিব হোসেন। জি রাকিব হোসেন, আপনাকে আমাদের স্টুডিও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমরা শুরুতেই যাচ্ছি যে আপনি যখন ২৪শে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন, আপনার কাছে কখন মনে হলো যে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া দরকার? দেখেন ২০১৮ সালে একবার কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনের একবার ছিল, সেখানেও কিন্তু আমি সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে তখন কিন্তু সেই আন্দোলনটাকে একটা দাবি মেনে নিয়েছিল সরকার, কিন্তু সেটা মেনে নিয়েছে শুধু মুখের উপরই, কার্যকারিতা নয়। পরবর্তীতে যখন ২৪-এর ১ তারিখ থেকে যখন এই আন্দোলনটা শুরু হয় কিংবা মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, তখন কিন্তু দ্রুতই কিন্তু সেটা আন্দোলনটা ছড়িয়ে যায় এবং আপনি জানেন যে আমাদের দেশে কর্মসংস্থানের খুবই অভাব এবং তার ভিতরে কোঠা বিষয়টি খুবই মানুষের কাছে একেবারে মেধার চেয়ে যদি কোঠা বেশি হয় সকল মানুষের কাছে খারাপ লাগে। তো আমিও একজন স্টুডেন্ট, কবি নজরুল কলেজ আমি ছাত্রদলের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম এবং এই সরকারের বিভিন্ন বিষয়ে উপর এবং বিভিন্ন হস্তক্ষেপ, গুম খুন নির্যাতন, ভোটার অধিকার থেকে মানুষকে একেবারে বাক স্বাধীনতা থেকে মানুষকে এড়িয়ে চলা, সবকিছু থেকে একেবারে বঞ্চিত করে রাখা ছিল এই সরকারের বিষয়গুলো। তো তখন আমি ৫ তারিখে রাতে আমাকে একটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়। তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার পর সেখানে ৬ তারিখে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, মানে ৫ জুলাই ৫ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাঁঠালতলায় উপস্থিত হতে হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শুধু। ওই ৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার জন্য ডাকা হয়। তো সেখানে কাঁঠালতলায় আমি যাই এবং আমাদের কবি নজরুল সরোয়ার্দী কলেজ সহ আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো ছিল তারাও সেখানে অংশগ্রহণ করে। তো সেখানে ৫ তারিখের ওই মেসেঞ্জার গ্রুপে ডাকার পরে আমিও বিভিন্ন আমার রাজনৈতিক দলের বিভিন্ন গ্রুপ আছে সেখানে আমিও পোস্ট করি। তো সেখান থেকে আমরা কোর্ট কাছারি হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে কোর্ট কাছারি হয়ে আমরা তাঁতীবাজার মোড়ে অবস্থান নিলে সেখানে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয় এবং আমাদেরকে আর গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য করলেও সেখানে আমরা পৌঁছতে পারি না। সেখানে আমাদের করা হয় এবং পরবর্তীতে আবার ৭ তারিখ আমরা কবি নজরুল সরকারি কলেজের থেকে শহীদ মিনার থেকে মিছিল সহকারে আপনার এখন যেটাকে বলা হয় যে শাঁখারী বাজার যে মোড়টা বলা হয়, তো সেই মোড়ে আমরা অবস্থান নেই বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে। এরপরে আবার আপনার ৮ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার যে প্রোগ্রামের জন্য আসার জন্য অনুরোধ করা হয়, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে আলটিমেটাম দেওয়া হয়। তো মোটামুটি এভাবেই, কারণ দীর্ঘদিন তো আমরা এই সরকারের বিরুদ্ধে রাজনীতিতে অংশগ্রহণ ছিল। আচ্ছা, আপনি আন্দোলনের শুরু থেকে ছিলেন এবং প্রত্যেক দিনে এবং যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো অংশগ্রহণ করেছেন। আপনার এই আন্দোলনে অংশগ্রহণের মধ্যে এমন কোনো দিন আছে যেটা আপনার কাছে স্মরণীয়? অবশ্যই সেটা হলো ১৯ জুলাই শুক্রবার। এটা আমার মানে যখনই আমি মিডিয়ায় কিংবা কোথাও মানে এই বিষয়গুলো বলি বা শুনি বা দেখি, তখন আমার শরীরের পশমগুলো একেবারে দাঁড়িয়ে যায় এবং ভিতর কেমন জানি খা খা ভাব করে, মানে মনে হয় কি সেদিনের বিষয়টা ছিল। সকালে আমাদের নির্ধারিত প্রোগ্রামের অংশ হিসেবে আমরা সকালে, শুক্রবার সেদিন ছিল, সকালে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা অবস্থান নিব, কিন্তু সেদিন সকাল ৯টা বাজে আমরা যখন রওনা দিই তখন আমাদের দেখি যে পুলিশের উপস্থিতি অনেক বেশি ছিল। তখন আমরা
অনেকটা চেষ্টা করি যে ওখানে অবস্থান নেওয়ার জন্য, কিন্তু পুলিশের কারণে আমরা পারিনি। ওই দিন তখন আবার ডেট চেঞ্জ করা হয়। ডেট চেঞ্জ করে বলা হয় যে আমরা বাংলা বাজার এবং ইসলামপুর সদরের মুখোমুখি একটা গোল চত্বর আছে ওখানে, সেখানে অবস্থান নেব। কিন্তু সেখানেও আমরা অবস্থান নিতে পারি না, পুলিশ আমাদেরকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা আহ, এলোমেলো হয়ে যাই। এলোমেলো হয়ে যাওয়ার পর আমি একটা টার্গেট নেই যে আমরা ওখানে একটা বাহাদুর শাহ নামের জামে মসজিদ আছে, ওই মসজিদে যখন মুসল্লিরা বেরোবে তাদের সাথে আমরা বের হবো এবং ওই তাদের সাথে বেরোই আমরা অবস্থান নিব। কিন্তু দুঃখজনক বিষয় যে সেদিন সেই মুসল্লিদেরকে ওই রোডটায় ঢুকতেই দেয়নি, জগন্নাথের সামনে যে রোডটা গেছে সেখানে ঢুকতেই দেয়নি। পরবর্তীতে কি করা যায়, এদিকে অনেকেই এলোমেলো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আমি গ্রুপে মেসেজ দিই এবং সবাইকে ফোন দিই যে আমরা এইভাবে বিভিন্ন গ্রুপ, গল্লি থেকে আসলে হবে না, আমাদের একসাথে আসতে হবে। তো সেদিন আহ আমি কাঠেরপুল মোড় আছে একটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা দূরে, তো কাঠেরপুল মোড়ে জড়ো হতে এবং সেখানে জড়ো হয়। সেখানে জড়ো হলে আমি সকলকে মিছিল সহকারে সরদ্দি কলেজের ইত্যাদি মোড় গল্লি দিয়ে সরদ্দি কলেজের সামনে যখন এসে আমি স্লোগান দেওয়া শুরু করি, তো স্লোগানের সাথে সাথে বিভিন্ন গলি থেকে আওয়াজ ওঠে। এখানেই হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে পুলিশ কিছুটা পিছু হটে বাধ্য হয়। বাধ্য হলে আমরা সরদ্দি কলেজের যে গেটটা আছে এবং লক্ষ্মীবাজার যে মেইন রোডটা, আমরা কিছু দূর সামনে সেখানে অবস্থান নিই। সেখানে অবস্থান নিলে আমি যেহেতু দীর্ঘদিন রাজনীতি করছি, তো রাজনীতির বিষয়ে তাদের সাথে চলার কারণে আমি বুঝতে পারছি যে এখানে কি করতে হবে। প্রথমত তারা যখন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তখন ওই ধোঁয়াগুলা চোখে লাগলে বা ফেজে লাগলে অনেক চলে। তো এই জন্য আমি সাহায্য চাই যে আসলে অনেকে দেখছি যে বারান্দা দিয়ে তাকায় আছে, অনেক বড় 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 ভবন থেকে বারান্দা দিয়ে মহিলা শিশুরা তাকায় আছে, তাদের কাছে গ্যাস লাইট বা আগুন জ্বালানোর যন্ত্রপাতি বা কাপ পেপার এগুলো ছেড়ে তারা আমাকে দেয়, হেল্প করে। তো আমি ওখানে সরদি কলেজের সামনে তাৎক্ষণিকভাবে ওই পেপার ধরে আগুনটা ধরার চেষ্টা করি, যাতে কেউ যদি ফেজে লাগে তাহলে যেন আগুন থেকে পায়। তো এই জন্য মোটামুটি করি। এরপর দেখি যে না, পুলিশ কিছুক্ষণের ভিতরে একটা আওয়াজ আসে ধাপ করে। তো আমি ওই আওয়াজের পর হয়তো নিচে এরকম বসে পড়ি। পরে দেখি যে ভবনের একেবারে ছিদ্র ঢুকে গেছে, স্নাইপারের বা কোনো একটা এখনো আছে সরদি কলেজে সেই দেওয়ালে। তো আল্লাহ তালা হয়তো আমাকে টার্গেট করছে, দেখছে যে আমি হয়তো সবাইকে নেতৃত্ব দিতেছি বা স্লোগান দিতেছি, তো মোটামুটি দেখতেছে যে হয়তো আমাকে টার্গেট করছে, কিন্তু আল্লাহ তালা হয়তো বাঁচাইছে। তো আমি স্লোগান দিতেছি আর আস্তে আস্তে ওদেরকে বলতেছি যে আস্তে আস্তে সামনে আগাই। আর ওই ফুটপাতে লক্ষ্মীবাজার আপনি দেখবেন যে অসংখ্য ফুটপাত আছে, ওই ফুটপাতের দোকানগুলো তারা যেন টার্গেট না করতে পারে, যেন ফুটপাতের দোকানগুলোকে মাঝখানে আনতে বলি। ওই টিনের আপনার লোহার দোকানগুলো আছে, তো ওইগুলো আনলে পুলিশের টার্গেট করতে পারে না। ওই দোকানগুলো আস্তে আস্তে সামনে ঠেলে আর মানে আর কাঠের কিছু চকি ছিল, ওই চকিগুলো আগুন দিয়ে ধরাইতো। তো মোটামুটি স্লোগান টোলোগান দিতেছি আর মানুষের দিকে আস্তে আস্তে বাড়তেছে, দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেলে আস্তে আস্তে মানুষ বাড়তেছে। তো আমরাও আস্তে আস্তে সামনে যাইতেছিলাম। যাওয়ার পরে আমাদেরই কলেজের এক সহযোদ্ধা ওমর ফারুক কাউসার, তিনি আমাদের সাথেই ছিলেন। তো আমরা যখন আগে ডিআইডি মার্কেট ওভারটেক করলাম, তো ওখানে একটা গল্লি আছে, ওখানে ওইটাকে বলা হয় পাতলা খান। তো এই পাতলা খানের ভিতরে যখন তারা হঠাৎ করে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়ে দাপ দাপ করে গুলি করে, আমরা পাতলা খান থেকে ঢুকে যাই। তো ঢুকে যাওয়ার পরে আপনার ওখানে ওই ওই দিন ওই গলির পিছনে সাথে আবার কাউন্সিলর ছোটন মিয়ার বাসা ছিল। ওই ছোটন মিয়ার বাসার আপনার নেতাকর্মী, আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল তারা ওই দিন ওখানে ছিল, তারাও গুলি ইউজ করছে। তো একটা গুলি সরাসরি যায় ওমর ফারুক কাউসারের বুকে লাগে। লাগার পরে আমি বলতেছি যে কি কোনো কিছু হয়েছে, কারোর সমস্যা আছে? তো অনেকের এই যে স্পিনটা চলে যাচ্ছে হাতে বা শরীরে লাগে। তো তাদেরকে সামান্য বলছি যে এখানে ডাক্তার আছে, এখানে ডাক্তার কাছে যাও, বিভিন্ন দিক নির্দেশনা দিতেছিলাম। একজনে বলতেছে ভাই ওখানে ওরকম একজন লাশ পড়ে আছে। ওকে কি হয়েছে? লাশ কেন? হয়তো আহত হয়েছে, দেখা যাবে ওকে নিয়ে আসো। পরে ওরা দুজন নিয়ে আসে, নিয়ে আসার পর আমি তো ওর শরীরটা মানে এত ভার, তো আমি আবার অনেক আগে ছোটকালে শুনছিলাম যে মানুষ মারা গেলে তার শরীরের ওয়েটটা বেড়ে যায়। তো ওকে যখন আমি মানে করে নিয়েছিলাম, তো আমার কাছে একেবারে মানে সেমলি বোঝা গেছে যে ওর শরীরে অনেক ভার তুলনার চেয়ে আমি পারতেছি না। তো আমি বলছি আমি রিক্সায় উঠতেছি, আমাকে দাও। ওরা বলছে না ভাই আপনি থাকেন, যেহেতু আপনার কথা সবাই শুনতেছে, আপনি থাকেন, আমরা প্রয়োজন একদিন যাই। তো পরে আমার কাছে মনে হলো যে মানে আমি চলে যাচ্ছি, মনে হয় আমার ভালো লাগে, আমার শরীরটা আমার একটু হালকা হয়ে গেছে।
আসলে এই অবস্থা মানে এরকম একটা সহযোদ্ধাকে, কারণ আমার ভিতরে হয়তো অনুভব হয়েছে যে আসলে তিনি মারাই গেছেন। তারপর আমি কাউকে সহযোদ্ধাদেরকে বুঝতে দিইনি। তারপর আমি পিছে হাঁটিনি। আমি আস্তে, আস্তে আবার সেই স্লোগান দিয়ে আবার বলছি। দেখতেছি যে মানুষের মনে অনেকটা ভীতি জমে গেছে। তারপর তাদেরকে যারা আমাদের জন্য আজকে শহীদ হইছে, তাদেরকে ছেড়ে আমরা রাজপথে কখনো যাবো না। আজকে কিছু একটা হবেই। এভাবে করে আস্তে, আস্তে আমরা আগাচ্ছিলাম। তো আগাইতে, আগাইতে কমিউনিটি কলেজের সামনে আসলে এর ভিতরে আবার একজনকে গুলি করা হয়। আচ্ছা, তার আমি মাথার মজকটা হুম, সাব স্টেশন লক্ষ্মীবাজার মাথার মজকটা একেবারে পড়ে জানিয়েছে। সেখানে বলা হয় আমাকে। তো পরে আমি যাই, যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার জন্য একটা রিক্সায় পাঠাই। আর ওই জায়গাটা রক্তে একেবারে মনে হয় যে কুরবানি ছোটবেলায় যখন দেখতাম গরু জবা দিত, হুম, হুম, যেভাবে রক্তগুলো পড়ে থাকে না গরুর অসংখ্য, সেরকম একেবারে অসংখ্য রক্ত দিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। তো রক্ত দেখে হয়তো আমাদের আন্দোলন সহযোদ্ধাদের ভিতরে একটা ভীতি জন্মাবে। এই জন্য আমি এবারে বালতি দিয়ে পানি এনে জায়গাটা পরিষ্কার করি। এবার আস্তে আস্তে সামনে আগাইলে সেখানে আমাদের কলেজের সামনে অবস্থান নিলে আমাদেরকে বলে শান্ত থাকার জন্য। আমরা সেখানে বসে পড়ি। বসে পড়ার পর আমাদেরকে বলা হয় যে পুলিশের তখন ঊর্ধ্বতন কর্মকর্তা, আহ, ঢাকা বিভাগের জোনের তিনি হয়তো সম্ভবত, তিনি বলছে যে একজন প্রতিনিধি আসুন, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। তো পরে আমি বলতেছিলাম ঠিক আছে। তো আমাকে সবাই বলছে ভাই আপনি যান। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বলে দেখ তোরে কিন্তু আমরা একেবারে ক্যামেরা ট্যামেরা সব চিনে রাখছি। তুই তো জানিস বর্তমান কি যুগ, তোর এই ছবি দিয়ে তোর পরিবার, তোর মা বাবা ভাই বোন সবাই তোর খোঁজ খবর কিন্তু আমরা খুঁজে বের করবো। তুই যদি এখান থেকে এখন না যাস হুম, হুম। তাহলে তোর কিন্তু শেষ। তোর সাথে যারা সাঙ্গপাঙ্গ এরা কই যাবে না, তোরে কিন্তু টার্গেট করছি, কারণ তুই তো তোর দেখছি প্রথম থেকে তুই কিন্তু নেতৃত্ব দিয়ে আসতেছিস, তোর কিন্তু অবস্থা শেষ। তো বুঝেছি। আমি এক কথাই বলছি যে আমার ইতিমধ্যে আমার 2-3টা ভাইকে আমি গাড়িতে উঠাই দিয়েছি, আমারও বাঁচার ইচ্ছা নেই। হয় আপনি মাইরে ফেলাবেন, না আমি রাজপথে থাকবো। এটা কয় তারিখে ছিল? এটা 19 তারিখ, 19 জুলাই। 19 জুলাই। তো আমাকে আপনি মেরে ফেলতে পারেন, আমার করার কিছু নেই। আমি এখন মরার মতো, যেহেতু আমাদের ভাইদেরকে আমি উঠাই দিয়েছি গাড়িতে, আমি আর আপনি যা খুশি করেন। তোর সময় দিলাম 5 মিনিট, যদি 5 মিনিটে না যাস তাহলে দেখবি কি করি। তো আমি মোটামুটি সবাইকে সুশৃঙ্খল ভাবে ওখানে অবস্থান করার জন্য বললে, সবাই অবস্থান করে বলে আমিও সবাইকে শান্তশিষ্ট রাখার জন্য চেষ্টা করি। এর ভিতরে কিছু সিভিলের পুলিশ এবং ছাত্রলীগ আমাদের ওই মিছিলের ভিতরে ঢুকে যায়। হুম। যেহেতু দীর্ঘদিন রাজনীতি করছি, ছাত্র দলের সাথে সম্পৃক্ত আছে, তো সিভিল গুলা চিনতে পারি, বড় ভাইরা অনেক সময় বলতো। সিভিল মিছিলে আমি সবাইকে বারবার বলছি যে সুশৃঙ্খল থাকো, কেউ কোনো কারো ফাঁদে পা দেবা না। হুম। যেহেতু আমাদের এখানে আন্দোলনে অনেক অসংখ্য লোক আছে, এর মধ্যে কি আমাদের পক্ষে কি আমাদের পক্ষে না এটা তোমরা জানি না, সবাই সুশৃঙ্খল থাকো। তো সবাই মোটামুটি সুশৃঙ্খল ছিলই, কিন্তু তাদের হয়তো নির্ধারিত একটা পরিকল্পনা ছিল, হয়তো পুলিশ অথবা ছাত্রলীগের মিলিত উদ্যোগে। তখন আবার আমরা যখন এই আন্দোলন করেছিলাম, ছাত্রলীগের অবস্থান ছিল পানির পাম্পের, কবিরাজ কলেজের সাথে একটা পানির পাম্প আছে, হুম। পানির পাম্পের নিচে ছাত্রলীগ অবস্থান করছিল। তা আমরা অবস্থান করছিলাম, ভালো লাগছিল। আমি যখন পিছনে তাকায় দেখি মানুষ আর মানুষ, পুরো লক্ষ্মীবাজারে ভরে গেছে, মনে হয় যে কয়েক লক্ষ মানুষ হবে। এই যে হৃদয়ে একটা শান্তি পেলাম যে না তাহলে মনে হয়তো কিছু একটা হবে আজকেই, হুম। হয়তো অন্য অন্য জায়গায় হইতেছে, তা আজকে কিছু একটা হবে, হৃদয় একটা বলছিল। তো আমি বলতেছিলাম, বলার পরে ওদেরকে সুশৃঙ্খল বলছি, স্লোগান দিতেছি, ই করতেছি, ভালোই লাগতেছিল, সবাই সব অবস্থানে আছে। তো এর ভিতরে ছাত্রলীগ থেকে একটা মিছিল আইছিল, মানে আমাদের কাছাকাছি না, হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু ওরা একটা হয়তো আতঙ্ক সৃষ্টি করছে। আমি বারবার নিষেধ করছি কেউ ঢিল মারবো না, আমরা এখানে বসে আছি, আমরা অবস্থান নিব, কারণ আমরা লোক সংখ্যা বেশি। তো আমাদের ভিতরে কিছু মানুষ ঢিল মারা শুরু করছে, এই ফাঁকি পুলিশ গুলি করা শুরু করছে। আমি সবাইকে বলতেছি, মনে হয় যে মানে আমি মানে ব্যর্থ হয়ে যাচ্ছি, মানে এত খারাপ লাগে যে এত সুন্দর এই লোককে সরদি কলেজের সামনে থেকে সবাইকে নিয়ে এসে এখানে বসাইলাম, এটা অবস্থান করলাম, এখন শান্তিপূর্ণ চলতেছে, এখন সবাই চলে যাচ্ছে পিছনে, বা পুলিশও গুলি করতেছে, এলোমেলো হয়ে গেছে। আমার মানে ভীষণ খারাপ লাগছে। পরে আমাকে এক ছোট ভাই অন্য বলতেছে ভাই আপনি চলেন, আপনাকে মারিয়ে ফেলবে। ও আমাকে ধরে নিয়ে যায়, আমি ওখানে একটা গলিতে ঢুকতেছিলাম, এর ভিতরে পিছনে তাকায় দেখি যে আপনার পুলিশে গুলি করতেছে। এরপর আর আমার কোনো মানে মাথায় কাজ করে নাই, আমি আর কইছিলাম দুজনে। পরে আমার যখন জ্ঞান ফিরে হয়তো সম্মত আসে, তখন আমি দেখি একটা বাসায় আমি আসি, আমার হয়তো পাটা হাত মাত পুরো ব্লাড পড়তেছে। পরে জানতে পারি যে আমার এখানে স্প্রিন্টারের মানে গুলিগুলো ঢুকে গেছে শরীরে।
তারা তাৎক্ষণিক কয়েকটা বের করার চেষ্টা করছে, পরে আমাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে হসপিটালে রাখে না, পরে বাসায় এনে আমার ডাক্তার পরে ট্রিটমেন্ট করতে হয়েছিল। আসলে মানে বলবো যে আমরা অনেক জুলাই যোদ্ধাদের সঙ্গে বা অনেক সমন্বয়কদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু কারোর মানে এতটা নির্মম বর্ণনা আমরা পাইনি। যে আপনি এই যে শহীদদের কাঁধে করে নিয়ে আপনি হসপিটালে পৌঁছায় দিলেন, এই যে অনেকগুলো মানুষকে নেতৃত্ব দিলেন। ভয়াবহ একটা পরিস্থিতি সামান্য আপনার ছোট একটা ক্যাম্পাস, পুরান ঢাকার মধ্যে ছোট একটা ক্যাম্পাস, হয়তো সেখানে ১২-১৩ হাজার ছেলে-মেয়ে আছে। সেখানেই ৪ জন ছেলে শহীদ হয়েছে। এই যে আপনার এত একটা আত্মত্যাগের পরে আপনারা ৫ আগস্টের পরে ওইটুকু মূল্যায়নটা পেয়েছেন কিনা? আসলে এটা খুবই দুঃখজনক এই যে আপনি যদি দেখেন যখন ১১ তারিখ শাহবাগে হুম। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন ব্যারিকেড দেয় পুলিশ, তখন কিন্তু এই সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা একত্রিত হয়ে এসে কিন্তু পুলিশের ব্যারিকেডটা ভাঙি। এবং গুলিস্তান আওয়ামী লীগের পাশেই কিন্তু কাতরার পাশে একটা অবস্থান 0 পয়েন্ট, আমরা সেখানে কিন্তু এই আপনার ১০ তারিখ 0 পয়েন্টে অবস্থান নেই, আওয়ামী লীগের পাশে অবস্থানটা। এবং ১৪ তারিখ আপনার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া, সেখানে আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে যাওয়া, সেখানে যদি আমরা না থাকতাম তাহলে কি সেগুলো সম্ভব? অনেকটাই সম্ভব হতো না। না, সেটাই বলছিলাম যে এই যে আপনারা জীবন ঝুঁকি নিয়ে অনেক মানে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনার অনেক ভাইরা আহত হয়েছে, নিহত হয়েছেন। সেক্ষেত্রে আপনারা কি ওভাবে মূল্যায়নটা পেয়েছেন? না, যেমন ঢাকা আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ সমন্বয়ক তৈরি হয়েছে বা যারা নেতৃত্ব দিয়েছে তারা যেভাবে একটা অবস্থান পেয়েছে, আপনারা কি সেই না, অবস্থানটা পেয়েছেন? আসলে আমি জানি না কেন আমাদেরকে এইভাবে অ্যাভয়েড করে তারা করলো, এবং পরবর্তীতে তারা যদি সেই আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনের ডাক দিলে সেই নেতৃত্বের প্রশ্নে হয়তো তারা বেড়া দিয়ে আটকে যাবে যেকোনো একটা আন্দোলনে। কেননা আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির কয়জন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বাইরে দেখেন নিহত আহতের সংখ্যা প্রতিটা ক্যাম্পাস। কিন্তু নেতৃত্বে গুণে কিংবা প্রয়োজনে কিংবা তাদের সুবিধার্থে বা কোনো বিষয়ে এই যে পার্শ্ববর্তী যে ক্যাম্পাস গুলো থেকে কাউকে সেভাবে কোনো সম্মান কিংবা কোনো বিষয়ে তারা মূল্যায়ন করেনি। ৫ আগস্টের পরে করেনি? করেনি। এটা খুবই দুঃখজনক। আমাদের ক্যাম্পাসে ৪ জন শহীদ হয়েছে। আমাদের ক্যাম্পাসের কোনো একটা আপনি দেখবেন না যে স্মৃতিস্তম্ভ বা কিছু নেই। হয়তো এখনো হয়তো চেষ্টা করতেছে ছাত্রদল এবং বিভিন্ন সংগঠন। এই যে আপনারা যে বুক পেতে দিয়ে একটা নতুন বাংলাদেশের আশায় বা একটা স্বপ্ন পূরণের আশায় যে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, তার কতটুকু পূর্ণ হয়েছে? আসলে আমরা আগে আপনার যে কথা বলতে না পারা, মানুষের বাক স্বাধীনতার যে বিষয়টা, তো সেই বিষয়টা তো একেবারেই ছিল না। এবং মানুষের যে ভয়, আতঙ্ক ৩ পার করতে হয়েছে। এমনও হয়েছে যে অমুক নেতা, আওয়ামী লীগের অমুক নেতা, এইটা অমুক নেতার, এখানে কিছু বলা যাবে না। জমি দখল করলে সেখানে কিছু বলা যেত না। ব্যবসা বাণিজ্য দখল করলে চুপ করে আসা যেত। সেই জিনিসটা থেকে এখন মানুষ বের হয়ে গেছে। ৫ তারিখের আগে মানুষ কথা বলতে পারতো না। এই যে কথা বলাটা, এটাই তো অনেক কিছু। মানুষ যখন কথা বলতে পারে, তখন তো মানুষের কাছে অনেক অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ হবে। আর প্রতিবাদ হলেই তো অন্যায়টা আস্তে আস্তে বিলুপ্ত হবে। এটা আসলে অনেক বড় প্রাপ্তি। পরিবর্তনের আরো আরো কিছু তো থাকতে পারে, যেমন সরকার কাঠামো বলেন বা সমাজ পরিচালনা বলেন বা আপনি এই যে চাঁদাবাজি বলেন, এগুলা কি দূর হয়েছে? দেখেন ৫ তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা যে প্রত্যাশা ছিলাম, সেই প্রত্যাশা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। পদে পদে ব্যর্থতা। আবার আমি এটাও বলবো যে দীর্ঘদিনের একটা রেজিম চেঞ্জ করা, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যেকোনো একটা সরকার, নির্বাচিত সরকার আসছে, এটা চাইলেই রাতারাতি পরিবর্তন সম্ভব না। সময় দিতে হবে, তার সময়ের প্রয়োজন আছে। যেমন বর্তমান দিনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, মানুষের ম্যান্ডেটের মাধ্যমে। এই সরকার আসলেই যে একেবারে সবকিছু হয়ে যাবে বিষয়টা এরকম না। সময়ের পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা আমাদের নিজেদের পরিবর্তন না করে যদি সরকারকে দায় দিই বা সরকারকে দোষারোপ করি, তাহলে তো পরিবর্তন হবে না। আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আচ্ছা, নির্বাচনের আগে বিএনপি তারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে গণভোট বাস্তবায়ন করবে। তো এখন গণভোট থেকে তারা কিছুটা পিছু হচ্ছে, এটার কারণ কি? দেখেন, তখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্লিয়ারলি বলছে যে আসলে বিষয়গুলো কি ছিল। গণভোটে যখন আপনি গণভোট দিতে যাবেন, তখন কিন্তু যে বিষয়গুলো ছিল উপরে ভোট দেওয়ার আগে লেখা ছিল, যে ৪টা বিষয়, ৪টা বিষয়ের ভিতরে বিএনপি এখনো বলতেছে যে তারা সেটা বাস্তবায়ন করবে। এবং এই দোলাটানের ভিতরেই দেখবেন যে আপনার
যে তারেক রহমান একটা জায়গায় বক্তব্যে বলছে যে তিনি বাস্তবায়ন করবে। হয়তো অনেক রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ইনে বিনে হয়তো অনেক বিষয় বলতে পারে যে আসলে বিএনপিটা করবে না। কিন্তু দেখা যায় আসলে দিন শেষে বিএনপি ওটা করে। হয়তো কিছু সময় নিয়ে করে বা তাদের হয়তো পরিকল্পনা আছে, পরিকল্পনা মাফিক করে। কারণ একটা কাজ করতে গেলেই যে সবকিছু করা যায় বিষয়টা এরকম না। পরিকল্পনা থাকে সরকারের হাতে। সব মিলে আমরা অপেক্ষা করলে আসলে আমি মনে করি যে বাস্তবায়ন করবে। বিএনপি বা ছাত্রদল জুলাইকে কতটুক অন করে বা মেন্ট করে? দেখেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কিছুদিন আগে একটা প্রেস রিলিজ দিছে। সেখানে জুলাই কেন্দ্রিক প্রোগ্রাম দিছিল। ১ম এ আপনার শহীদ দিবস হিসাবে এবং আবু তারপর সাইদের কবর জিয়ারত কবর করতে গেছে জিয়ারত কালকে করা গতকাল এবং দ্বিতীয় শহীদ আমাদের আ চট্টগ্রামে। চট্টগ্রামের। তো সেখানেও গেছেন, নাসির ভাই গেছেন আমাদের কেন্দ্রীয় সংসদের। হুম। একই ধারাবাহিকভাবে আমাদের ছাত্র সমাবেশ, তারপর কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আ ছাত্র সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি আলোচনা সভা করছেন এবং যাত্রাবাড়ি যেখানে আন্দোলন গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, সেই যাত্রাবাড়িকে স্মরণ করার জন্য সেখানে একটা আলোচনা সভা করবেন। আজকে চলছে মনে হয়। আজকে চলছে মেবি। তারপর আপনার ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি তাদেরকে নিয়েও একটা আলোচনা সভা করতেছেন। অর্থাৎ এটা বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে বর্তমান সরকার জুলাইকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং জুলাইকে কিভাবে ধারণ করা যায় এবং এই চেতনাকে কিভাবে ধরে রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার কাজ করতেছেন। আচ্ছা, একটু যদি বলি যে আন্দোলনের কারণে, আন্দোলনে আপনি যে বললেন কতটা হুমকি নিয়ে আপনি আন্দোলন সম্পৃক্ত ছিলেন বা আ নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের জন্য আপনার পরিবার বা ক্যারিয়ারের জন্য কতটা বিসর্জন দিতে হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা তো আমার পরিবার আমরা যেহেতু এবং আমার বাবাও বিএনপি পরিবার থেকে আমাদের জন্ম বা বেড়ে ওঠা। তো বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা কিন্তু পারিবারিকভাবে অনেকটা হেনস্থার শিকার হয়েছি। জমাজমি গ্রামের জমাজমি বলেন বা পারিবারিক ব্যবসা-বাণিজ্য মোটামুটি অনেক জায়গা থেকে হেনস্থার শিকার হয়েছি। এবং সেগুলো তো দেখছি নিজ চোখে। এবং গ্রামে যখন আওয়ামী লীগ যারা নেতা ছিল, তারা কি পরিমাণ টর্চার করছে মানুষের সাধারণ মানুষের বিষয়ে, বিচার সালিসি নামে বিভিন্ন জায়গায় অপকর্ম করছে। মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত ছিলেন। এবং সরকারের যে মুখে একটা কথা বলতো, কাজে একটা কথা বলতো। তো এই যে আস্তে, আস্তে আমার ভিতরে একটা চিন্তা থাকতেছে যে আমি একটু রাজনীতিতে বা রাজনীতি করব এরকম একটা চিন্তা চেতনা থেকেই কিন্তু আমার এই আন্দোলনে অংশগ্রহণ করা। আমার যে আপনার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নেওয়া, হুম, হুম। আমার কিন্তু এই সাবজেক্টটা নেওয়ার পিছনে রাজনীতিটাই কাজ করছিল যে আমি দেশে রাজনীতি করব। আন্দোলনের সময় পরিবার থেকে কোনো বাধা পেয়েছিলেন? না আন্দোলন থেকে আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট দিছে। এবং আমার পরিবারের যে ভাই-বোন যারা আছেন, তারা আমি যে গুলিবিদ্ধ হইছি ১৯ তারিখে। ১৯ তারিখ হওয়ার পরেও আমার আম্মুকে জানাই নাই যে তো আম্মু একটু খারাপ লাগবে তার কিছু জানে না। আমার ২ ভাই, আমার ১ ভাই এবং ১ বোন জানতো যে আমি আহত হইছি। তারা আমি মোটামুটি ২-৩ দিন আমি বাসায় রেস্ট ছিলাম। তারপরেও কিন্তু আমি আন্দোলনে নামছি। এবং তারা আমাকে উদ্বুদ্ধ করছে। যা মনোবল এবং সাহস জুগিয়েছে। না, সুন্দর আসলে পারিবারিক সাপোর্ট পাইলে আন্দোলনে একটু অবশ্যই এগোতে পারিবারিক পারবেন। সাপোর্টটা একটা মানুষের আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যখন আন্দোলন একবারে শেষ মুহূর্তে চরম আকার ধারণ করছিল, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন তিনি বলছিলেন যে, "আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নই।" এটা কি বিএনপির রাজনৈতিক কৌশল ছিল নাকি? অবশ্যই। কারণ আমরা তো রাজপথে ছিলাম। হুম। আমাদের যখন ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় ১৬ তারিখের পরে এবং তখন কিন্তু আমাদেরকে ফোনে বইলা দিছে, "যে যেখানে পারো সর্বোচ্চ, সর্বোচ্চ চেষ্টা করো" এবং দল থেকে সর্বোচ্চ নির্দেশনা আছে। যেখানে পারো সেখানে, যেখানে ছাত্রদের সাথে পারো সেখানে, যেভাবে হও। কিন্তু মিডিয়ার সামনে তোমরা কম আসবা। মিডিয়ার সামনে বেশি আসবা না। তাহলে হুম, কিন্তু সড়ক আন্দোলনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। হুম। যে সড়ক আন্দোলনটা কিন্তু এভাবে রাজনৈতিকভাবে তারা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে গেছিল সেই সময় সরকার। আচ্ছা, জুলাই আন্দোলনের সময় আপনার আ সবচেয়ে জনপ্রিয় স্লোগান কোনটি ছিল আ আমার জ সব আপনার সব কাছে? আমার সবচাইতে জনপ্রিয় স্লোগান ছিল দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। তো যদিও এই স্লোগানটা অনেকটা পরে আসে কিন্তু ১৪ তারিখের যে স্লোগানটা ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে হুম। বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানটা পুরো বাংলাদেশের মানে মানুষের একটা মুখে, মুখে চলে আসতো। আর এই স্লোগানটা যখন ধরতাম তখন সবাই একেবারে উদ্বুদ্ধভাবে আওয়াজ দিছিল। তখন এই স্লোগানটা অনেকটা ব্যাপক মানে বিস্তার লাভ করে। আচ্ছা, আ সর্বশেষ জুলাই নিয়ে আপনি বর্তমান সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? আমি অবশ্যই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে সকল জুলাই আহত যোদ্ধা আছে, তাদের বিষয়গুলো তো আপনি দেখতেছেন।
একইভাবে এই জুলাইকে ধারণ করার জন্য অনেক বিষয় আছে, যেমন মিডিয়া আছে, সাংস্কৃতিক কালচার আছে, হুম। বিভিন্ন ভাবে যাকে ধরে রাখা যায়। আমাদের উপজেলা কেন্দ্রিক এখনো শহীদগুলো মারা গেছে তাদের স্মৃতি অস্তম্ভ নেই, যেন উপজেলায় যখন শহীদ দিবস পালন করা হয় হুম। তখন শ্রদ্ধা নিবেদন করার মতো তাদের কোনো স্তম্ভ নেই। হুম। এগুলো যেমন প্রয়োজন আছে, ক্যালেন্ডারের পাতায় যেমন জুলাইকে ধারণ করতে হবে, সরকারি বিভিন্ন স্থাপনায় জুলাইকে করতে হবে, যেন আমরা চলাচলের ক্ষেত্রে যেন জুলাইটাকে আমাদের চোখে বাজে এবং আমাদের যেন হৃদয়ে জাগে যে না জুলাই সম্পর্কে কিছু আছে বা জুলাই ভিতরে, অথবা পরবর্তী প্রজন্ম সম্পর্কে যেন জানে, সেইভাবে পরিকল্পনা মাফিক কাজ করার জন্য সরকারের প্রতি আমার আহ্বান থাকবে। ঠিক আছে, আপনার আহ্বান অবশ্যই সরকার শুনবে। আর অনুষ্ঠান শেষে আমরা মেনুলার পক্ষ থেকে, সোনালী নিউজের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট, এটাকে আমাদের সোনালী নিউজে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।